আজকে আমরা মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র এবং ১ নম্বর স্কুলটা যেটা আছে সেটা বালুরঘাট হাই স্কুল এর সম্পূর্ণ সলভ করব। আগে ভিডিও প্রকাশ করেছিলাম কিন্তু পরিষ্কার হয়নি, বিভিন্ন ছাত্রছাত্রীরা বলছে ভিডিওটা পরিষ্কার হয়নি, তাই পুনরায় এই দুটো স্কুল একসঙ্গে ভিডিও আকারে প্রকাশ করছি। আবার দেখবে, কারণ যেহেতু ভিডিওটা স্পষ্ট হয়নি, তাই আমরা কি করছি, দুটো স্কুলকে একসঙ্গে করছি, একসঙ্গে করে পুনরায় আমরা ভিডিও পাবলিশ করছি। আগে পার্ট ছিল, মধ্যশিক্ষা পর্ষদ একটা ভিডিও ছিল, তারপরে বালুরঘাট হাই স্কুল একটা ভিডিও ছিল। এখন ওই মধ্যশিক্ষা পর্ষদ এবং বালুরঘাট হাই স্কুলে কম্বাইন্ড একটা ভিডিও প্রকাশ করছি, যাতে ছাত্রছাত্রীদের কোনো সমস্যা না হয়, পরিষ্কারভাবে ভিডিওটা দেখতে পারে, এটাই আমার উদ্দেশ্য। তাহলে চলে আসছি আজকে সেকেন্ড সামেটিভ মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্রে। প্রথম প্রশ্ন দেখো, পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয় শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে, শুধুমাত্র তরল পদার্থের মধ্য দিয়ে, শুধুমাত্র গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে, আর অপশান ডি আছে কঠিন তরল গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে। এখানে মনে রাখতে হবে পরিবহন পদ্ধতিতে তাপ কিন্তু কঠিন এবং তরলের মধ্য দিয়ে যায়, কিন্তু সেই অপশানটা এখানে কিন্তু নেই। তাই যেহেতু নেই, তাহলে আমরা কিন্তু এতে দাগ দেবো, সেটা হলো শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে। যদি দেখতে এখানে অপশানে থাকতো কঠিন এবং তরল, সেইটা হতো, কিন্তু এখানে যদি কঠিন এবং তরল কোনো অপশানই নেই, তাই আমরা এখানে অপশান এটা শুধু দাগ দেবো, শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে। দুয়েরটা খারিফ ফসলের উদাহরণ হলো, সেটা হলো অপশান এ গম, অপশান বি ভুট্টা, অপশান সি ছোলা, অপশান ডি সর্ষে। তাই এটা হবে অপশান বি হলো ভুট্টা। তারপর হলো সীসা এবং টিন দিয়ে যে ফিউজ তারের গলনাঙ্ক, অপশান এ হলো বিশুদ্ধ তামার গলনাঙ্কের সমান, অপশান বি হলো বিশুদ্ধ তারের গলনাঙ্কের থেকে কম, অপশান সি হলো বিশুদ্ধ তামার গলনাঙ্কের থেকে বেশি, অপশান ডি কোনোটিই নয়। তাহলে মনে রাখতে হবে ফিউজ তারের যে গলনাঙ্ক সেটা হলো বিশুদ্ধ তামার গলনাঙ্কের তুলনায় কিন্তু কম। তাহলে টিন ও সীসা দিয়ে তৈরি যে ফিউজ তারের গলনাঙ্কটা, সেটা হলো তামার গলনাঙ্কের চেয়ে কম, এটা অপশান বি হবে। প্রদত্ত কোনটি ঠিক নয়, প্রদত্ত কোনটি ঠিক নয় সেটা দেখো, অপশান এ আছে কোনো রাসায়নিক বিক্রিয়া অনুঘটক বেগ বাড়ায় কিন্তু রাসায়নিকভাবে অংশগ্রহণ করে না, এটা ঠিক কথা। এমন কোনো সার্বজনীন অনুঘটক হয় না যা সমস্ত বিক্রিয়ায় বেগ বাড়াতে পারে। হ্যাঁ, সমস্ত বিক্রিয়া বেগ বাড়াতে পারে এমন কোনো অনুঘটক নেই, এই কথাটা ঠিক নয়। অপশান সি কি বলছে, কোন অনুঘটক উপযোগী তা বিক্রিয়ার সমীকরণ দেখে বলা যায় না, পরীক্ষা করে বলতে হয়, তাহলে অবশ্যই এটা ঠিক কথা। অপশান ডি আছে কঠিন অনুঘটকের গুঁড়ো ফেললে তার ক্ষেত্রফল বাড়ে, ফলে বেশি সংখ্যক অণু আয়ন পরমাণু বিক্রিয়া অংশগ্রহণ করার সুযোগ পায়, এটা একদম ঠিক কথা। তাহলে এটা কোন অপশানটা হলো যেটা ঠিক নয়, এটা অপশান বি হবে। তারপরে চলে আসছি পাঁচেরটা, প্রকৃতিতে ঊর্ধ্বাকাশে এবং ভূপৃষ্ঠের বৃহৎ পার্থক্য বজায় রাখে কে, এটা অবশ্যই আমরা অপশান যে আছে ঝড়, ভূমিকম্প, বজ্রপাত, অগ্ন্যুৎপাত, অবশ্যই বজ্রপাত হবে। কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, অপশান এ আছে চিনি, অপশান বি আছে NaCl, অপশান সি আছে KOH, অপশান ডি আছে MgSO4। মনে রাখবে যে NaCl মানে সোডিয়াম ক্লোরাইড, KOH কস্টিক পটাশ, MgSO4 ম্যাগনেসিয়াম সালফেট, এগুলো সব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য নয় বা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হলো, সেটা আমরা বলবো চিনি। এরপরে আমরা চলে আসছি 2-এর 1-টায়, 100 ক্যালোরি তাপ প্রয়োগ করে 5 গ্রাম জলের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস বাড়ানো যাবে। তাহলে এখানে দেখো
অঙ্কটা সলভ করেছি, দেখে নাও একবার। সেটা হলো, দেখো এম এর মান 5 গ্রাম, এম এর মান বলা আছে 5 গ্রাম। কত তাপ প্রয়োগ করছে, তাপের পরিমাণ, এটা কিউ মানে তাপ, সেটা হলো 100 ক্যালোরি। আর জল বলা আছে, জলের আপেক্ষিক তাপ মনে রাখবে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এটা লিখতে পারো, বা এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, ধরো 1 ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার -1 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, এভাবেও লিখতে পারি। এবারে আমরা জানি কিউ সমান এমএসটি। আমরা জানি কিউ সমান এমএসটি। এখান থেকে টি এর মান আমরা লিখলাম টি সমান কিউ বাই এমএস। তাহলে এখানে কিউ এর মান, এখানে 100, দেখো কিউ এর মান 100 বলা আছে, আর এখানে এম এর মান 5 বসিয়েছি, এস এর মান 1 বসিয়েছি। তাহলে এখানে দেখো টি এর মান পেয়ে গেলাম, টি এর মান এটা 20 এসে যাবে। তাহলে তাপমাত্রা কত বাড়বে, তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো যাবে। তাহলে তাপমাত্রা কত বাড়লো, তাপমাত্রা অবশ্যই 20 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো গেল। এরপরে দেখো আমন ধান চাষের জন্য কোন ধরনের মাটি উপযোগী। আমন ধান চাষের জন্য কোন ধরনের মাটি উপযোগী, দেখো অবশ্যই মনে রাখবে কাদামাটি বা এঁটেল মাটি। কাদামাটি বা এঁটেল মাটি আমন চাষের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তিনেরটা দেখো এফি প্লাস সিউ2 প্লাস ইকুয়াল টু এফি2 প্লাস সিউ বিক্রিয়ায় কোনটি জারক এবং কোনটি বিজারক উল্লেখ করতে বলছে। দেখো এখানে এফি থেকে এফি2 প্লাস হয়েছে, আর সিউ2 প্লাস থেকে সিইউ হয়েছে। তাহলে এফি থেকে এফি2 প্লাস যখন হয়েছে তখন জারণ সম্পন্ন হয়েছে, সিউ2 প্লাস থেকে যখন সিইউ হয়েছে তখন বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাহলে জারককে, জারক হলো এফি2 প্লাস আর বিজারক হলো এফি। জারক হলো সিউ2 প্লাস আর বিজারক হলো এফি। আমরা চলে আসছি 4 নম্বর প্রশ্নে। কোনো কম দামি ধাতুর ওপর তড়িৎ বিশ্লেষণের সাহায্যে সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড এবং অ্যানোড রূপে কী কী নিতে হবে। মনে রাখতে হবে কম দামি ধাতুর ওপর, মানে কম দামি ধাতু সেটা ক্যাথোড, মানে যার ওপর দেবো সেটা ক্যাথোড আর যাকে দেবো সেটা অ্যানোড। তাহলে কম দামি ধাতুর উপর যে প্রলেপ দেবো সেই কম দামি ধাতুটাকে আমরা কী ধরবো, ক্যাথোড দেবো। আর বিশুদ্ধ সোনার পাত, এটা একটা বিশুদ্ধ কথা লিখে রাখবে, সেটা হলো বিশুদ্ধ সোনার পাতটাকে আমরা অ্যানোড হিসাবে ব্যবহার করব। তারপরে কোথায় কোথায় তুমি তড়িৎ স্ফুলিঙ্গ তৈরি হতে দেখেছো, এটা মনে রাখবে। তো বজ্রপাতের সময় আকাশে তড়িৎ স্ফুলিঙ্গ হয়, গ্যাস লাইটারে দেখা যায়, আর শীত বস্ত্রের সঙ্গে লাইলন বা সিল্কের ঘর্ষণে কিন্তু দেখা যায়। তাহলে বজ্রপাতের সময় আকাশে, তারপরে গ্যাস লাইটারে, আর শীত বস্ত্রের সঙ্গে লাইলন বা সিল্কের ঘর্ষণে তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হতে দেখা যায়। এরপরে আমরা চলে আসছি 3 প্রশ্নে। 3 প্রশ্ন দেখো, যারা ভিডিওটা দেখছো প্রথম থেকে, যারা দেখছো তারা বুঝতেই পারছো, যারা প্রথম থেকে দেখোনি তাদের জন্য বলছি। মধ্যশিক্ষা নমুনা প্রশ্নপত্র আমরা আগের ভিডিও প্রকাশ করেছিলাম, কিন্তু ভিডিওটা অতটা পরিষ্কার হয়নি, সেই জন্যে মধ্যশিক্ষা পর্ষদের নমুনা প্রশ্নপত্র এবং বালুরঘাট হাই স্কুল, এই দুটো স্কুলকে নিয়ে আবার নতুন ভিডিও আমি পাবলিশ করছি, যাতে সব ছাত্রছাত্রীরা ভালো করে বুঝতে পারে। আগের দুটো স্কুল কিন্তু পরিষ্কার বোঝা যায়নি, সেই জন্য এই দুটো স্কুল আমরা একসঙ্গে কিন্তু ভিডিও আকারে প্রকাশ করছি। ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেই জন্যে তোমাদের সুবিধার্থে বা বিভিন্ন ছাত্রছাত্রীদের রিকোয়েস্টে আবার নতুনভাবে এই দুটো ভিডিও কিন্তু প্রকাশ করছি একসঙ্গে। চলে আসছি আজকে, তুমি যে টিনের প্রশ্নটা, তুমি যে বাড়িতে থাকো তার দেয়ালগুলি বা ছাদ যদি টিনের হতো তাহলে কি কি সুবিধা এবং কি কি অসুবিধা হতো। দেখো সুবিধা কি, সুবিধা হলো বাড়ির দেয়াল ও ছাদ টিনের হলে খুব সহজেই কম খরচে তৈরি করা যেত। তাহলে বাড়ির দেয়াল ও ছাদ টিনের হলে খুব সহজেই কম খরচে তৈরি করা যেত, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো টিন খুব কম সক্রিয়, টিন হলো অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু, আর তাই অক্সিজেন এবং জলীয় বাষ্পের সঙ্গে সহজে বিক্রিয়া করে না, তাই এরা কিন্তু খুব সহজে কিন্তু বিক্রিয়া করে না। তাহলে বিক্রিয়া যদি না করে তাহলে মরচে পাওয়ার সম্ভাবনা অনেক কম। তাহলে দুটো পয়েন্ট ভালো করে লেখা আছে, তো
তাহলে মরচে পড়ার সম্ভাবনা অনেক কম। তাহলে দুটো পয়েন্ট লেখা আছে, ভালো করে দেখে নেবে, পরীক্ষার খাতায় সুন্দর করে লিখে দেবে। আসছি টিনের তাপ পরিবহন ক্ষমতা বেশি, তাই গ্রীষ্মকালে বাইরে থেকে তাপ দ্রুত অধিক পরিমাণে ঘরে প্রবেশ করতে পারে, তাহলে ঘরটা খুব গরম হয়ে যায়। তাহলে সমস্যাটা সবচেয়ে বেশি যদি টিনের হতো, তাহলে টিনের তাপ পরিবহন ক্ষমতা খুব বেশি। তাহলে খুব বেশি হওয়ার জন্য কী হবে, তাহলে বাইরে থেকে তাপ কিন্তু খুব দ্রুত আমাদের ঘরে প্রবেশ করতো, তাহলে ঘরটা কিন্তু গ্রীষ্মকালে গরম হয়ে যেত। এবারে শীতকালে যখন হতো, শীতকালে ঘরের ভিতরের যে বায়ু সেটা বাইরে চলে যেত, ফলে ঘরটা ঠান্ডা হয়ে যেত। তাহলে শীতকালে কষ্ট হতো এবং গ্রীষ্মকালেও কষ্ট হতো। তাই গ্রীষ্মকালে ঘর প্রচণ্ড গরম হতো এবং শীতকালে প্রচণ্ড ঠান্ডা হতো। এটা সবচেয়ে সমস্যার মধ্যে পড়তে হতো। কিভাবে কৃত্রিম পদ্ধতিতে ডিম পোনা তৈরি করা যায়? যে পয়েন্টটা তোমরা উল্লেখ করবে, যেটা বলবে, সেটা হলো প্রথমে সুস্থ স্বাভাবিক প্রজননে সক্ষম পরিণত মাছ নেওয়া হয়। প্রতিটি সুস্থ সবল মাছের জন্য দুটি সুস্থ সবল পুরুষ মাছ নেওয়া হয়। তাহলে মাছের মাথায় পিটুইটারি গ্রন্থি থেকে নির্যাস সংগ্রহ করা হয়। ওই নির্যাস ইঞ্জেকশান দিয়ে মাছের ভেতরে প্রবেশ করানো হয় এবং স্ত্রী মাছ তারপরে কী করে, ডিম্বাণু ছাড়ে। আর পুরুষ মাছ কী করে, পুরুষ মাছ শুক্রাণু ছাড়ে এবং স্ত্রী মাছ ডিম্বাণু ছাড়ে। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু পরস্পর নিষিক্ত হয় এবং 14 থেকে 16 ঘন্টা পর তাহলে ডিম পোনা তৈরি হয়। তাহলে এটাই হলো পদ্ধতি। সুস্থ সবল মাছ নেওয়া হয়, আর প্রতিটি সুস্থ সবল মাছের জন্য মনে রাখতে হবে, প্রতিটি সুস্থ সবল স্ত্রী মাছের জন্য কী করে পুরুষ মাছের দরকার। তাহলে ওই যে তারপরে মাছের মাথায় যে পিটুইটারি গ্রন্থি থাকে, সে নির্যাসটা সংগ্রহ করা হয়। সেই নির্যাসটা সংগ্রহ করে ইঞ্জেকশান দেওয়া হয়। সেই নির্যাসটা দিয়ে ইঞ্জেকশান মাছের ভেতরে প্রবেশ করানো হয়। আর ইঞ্জেকশান দেওয়ার পরে মানে স্ত্রী মাছগুলো ডিম্বাণু সৃষ্টি করে আর পুরুষ মাছগুলো শুক্রাণু ত্যাগ করে। এই শুক্রাণু ডিম্বাণু পরস্পর মিলন ঘটে। তাহলে মিলন ঘটার পরে কী করা হয়, মিলন ঘটার পরে 14 থেকে 16 ঘন্টা পর নিষিক্ত ডিম থেকে ডিম পোনা তৈরি হয়। তাহলে নিষিক্ত ডিম থেকে ডিম পোনা তৈরি হয় এবং 3 দিন পর আঁতুড় পুকুরে সেগুলো কিন্তু ছেড়ে দেওয়া হয় বা ফেলা হয়। এটা হলো পদ্ধতি। তোমরা টেক্সট বই ভালো করে দেখে নেবে, উত্তরটা আছে। এরপরে দেখো 4-এর 2-এরটা, দুটি একই রকমের টেস্ট টিউব, একটিতে খাবার সোডা এবং টার্টারিক অ্যাসিডের শুষ্ক মিশ্রণে জল দেওয়া হলো, অন্যটিতে সমপরিমাণ খাবার সোডা টার্টারিক অ্যাসিড নিয়ে তাতে কেরোসিন তেল দেওয়া হলো। তুমি পর্যবেক্ষণে কি পার্থক্য লক্ষ্য করতে পারবে, সেটা বলতে বলছে। দেখো এখানে কি হবে, ভালো করে দেখে নাও। দেখো এখানে 4-এর 2-এরটা দেখো, পরীক্ষা টেস্ট টিউবে খাবার সোডা টার্টারিক অ্যাসিডের শুষ্ক মিশ্রণে জল দেওয়া হলো। তাহলে এখানে বুদবুদ বের হবে। সিদ্ধান্ত, বুদবুদ বের হওয়া মানে CO2 নির্গত হচ্ছে। তাহলে এরপরে অন্য টেস্ট টিউবে কী করা যায়, খাবার সোডা টার্টারিক অ্যাসিড তার সঙ্গে কী করা হলো, কেরোসিন তেল মিশিয়ে দেওয়া হলো। তাহলে এখানে কোনো বুদবুদ সৃষ্টি হলো না, তার বিক্রিয়া ঘটেনি। তাহলে এখানে মেন পার্থক্য হলো, যখন টেস্ট টিউবে খাবার সোডা টার্টারিক অ্যাসিডের মিশ্রণে জল দেওয়া হলো তখন বিক্রিয়া ঘটবে, বিক্রিয়া ঘটার পরে CO2 উৎপন্ন হবে এবং বুদবুদ সৃষ্টি হবে। আর অন্য টেস্ট টিউবে যখন ওই খাবার সোডা টার্টারিক অ্যাসিডের সঙ্গে কেরোসিন তেল মেশানো হবে, কোনো বিক্রিয়া ঘটবে না, বুদবুদ সৃষ্টি হবে না। এটাই হলো মেন কথা, মনে রাখবে। তারপরে আমরা চলে আসছি 3-এর প্রশ্নটায়। NaCl এর তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডের সমীকরণ, অ্যানোডের সমীকরণ এবং অবস্থায় তড়িৎ পরিবহন করে কোন কণা? দেখো ক্যাথোডের সমীকরণটা কী হবে, Na+। তাহলে আমরা জানি যে সোডিয়াম ক্লোরাইড মানে NaCl। তাহলে NaCl জলীয় দ্রবণে ভাগ হয়ে যাবে, সেটা Na+।
আর কি বলবো Cl মাইনাস তৈরি হবে। তাহলে Na প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করতে Na ধাতু উৎপন্ন হলো, ক্যাথোডে বিক্রিয়া হলো Na প্লাস প্লাস ইলেকট্রন, তাহলে Na ধাতু। আর অ্যানোডে বিক্রিয়া কী হবে Cl মাইনাস মাইনাস ইলেকট্রন, মানে একটা Cl মাইনাস ছিল, ইলেকট্রন ত্যাগগুলোতে Cl তৈরি হলো, আর Cl প্লাস Cl মানে Cl2 গ্যাস উৎপন্ন হলো। তাহলে অ্যানোডে তাহলে Na ধাতু উৎপন্ন হবে, ক্যাথোডে হলো Cl2 গ্যাস উৎপন্ন হবে। আরেকটা প্রশ্ন ছিল যে তরল অবস্থায় তড়িৎ পরিবহন করে কারা? তরল অবস্থায় তড়িৎ পরিবহন করে সেটা Na প্লাস এবং Cl মাইনাস আয়ন। তাহলে তরল অবস্থায় তড়িৎ পরিবহন করে Na প্লাস এবং Cl মাইনাস আয়ন। তারপরে দেখো একটি সাধারণ রোগ কী অবস্থায় মহামারীতে পরিণত হতে পারে। একটা সাধারণ রোগ কী অবস্থায় মহামারীতে পরিণত হতে পারে দেখো লেখা আছে। তাহলে সাধারণ রোগ প্রদত্ত অবস্থায় মহামারীতে পরিণত হয়। 1 নম্বর হলো রোগটি যদি বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়, তা রোগটা যদি অনেক অঞ্চল জুড়ে হয় তাহলে সেটা সাধারণ রোগটা মহামারী হয়ে যাবে। আর 2 হলো প্রচুর পরিমাণ মানুষের মৃত্যু ঘটবে, অনেক মানুষ কিন্তু মারা যাবে। আর 3 নম্বর পয়েন্ট হলো রোগটি নির্দিষ্ট এলাকায় বারবার হবে। তাহলে দেখা যাচ্ছে 3টে পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হলো রোগটি বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকবে। অপশান 2 নম্বর পয়েন্ট হলো প্রচুর মানুষের মৃত্যু ঘটবে। 3 নম্বর পয়েন্ট হলো রোগটি নির্দিষ্ট এলাকায় বারবার কিন্তু ঘটতে থাকবে। তাহলে এই 3টে কারণের জন্য একটা সাধারণ রোগ কিন্তু মহামারীতে পরিণত হতে পারে। তাহলে এটা আমরা 195 পেজ সম্পূর্ণ সলভ করলাম। এরপরে আমরা চলে আসব 1 নম্বর স্কুলটা, এটা মধ্যশিক্ষা পর্ষদের প্রশ্নপত্র হলো। এরপরে আমরা চলে আসছি সেটা হলো 1 নম্বর স্কুলটা, সেটা বালুরঘাট হাই স্কুল। তাহলে বালুরঘাট হাই স্কুলে আমরা 196 পেজটা সলভ করব। দুটো একসঙ্গে ভিডিও আকারে প্রকাশ করছি, ভালো করে দেখবে, কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না। নির্দিষ্ট গলনাঙ্ক নেই যে পদার্থে, সেটা হলো অপশান এ আছে কাঁচ, অপশান বি তামা, অপশান সি বরফ, অপশান ডি লোহা। অবশ্যই কাঁচ হবে, কাঁচের নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই। তারপরে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 গ্রাম জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 গ্রাম জলকে ওই উষ্ণতায় জলীয় বাষ্পে পরিণত করতে যে তাপের প্রয়োজন সেটা আমরা জানি Q সমান ml। Q সমান ml আমরা জানি। তাহলে এখানে m এর মান, m মানে ভর, ভরের মানটা 2 বলা আছে। L মানে বাষ্পীভবনের লিনতাপ, বাষ্পীভবনের লিনতাপ হলো 537। তাহলে 2 × 537 করলে 1074 ক্যালোরি। তাহলে এখানে কোনটা হবে? এটা অপশান সি হবে, 1074 ক্যালোরি। 3 নম্বর প্রশ্ন, টার্টারিক অ্যাসিডে খাবার সোডা মেশালে যে গ্যাস নির্গত হয়। টার্টারিক অ্যাসিডে খাবার সোডা মেশালে অপশান এ আছে অক্সিজেন, অপশান বি হাইড্রোজেন, অপশান সি কার্বন ডাইঅক্সাইড, অপশান ডি মিথেন। অবশ্যই অপশান সি হবে, সেটা হলো কার্বন ডাইঅক্সাইড। তারপরে রূপোর হারে সোনার প্রলেপ দেওয়া হলে অ্যানোড হিসাবে কী ব্যবহার করবে? মনে রাখতে হবে পিটি, এজি, এইউ, এমজি। মনে রাখতে হবে যার ওপর দেবো সেটা হলো রূপো। তা রূপোর ওপর দিচ্ছি, রূপোরটা হলো ক্যাথোড। তাহলে অ্যানোড হিসাবে আমরা কি ব্যবহার করব? সোনা। তাহলে এইউ হবে, অপশান সি হবে। তাহলে অ্যানোড হিসাবে আমরা কি বলবো? এইউ আমরা বলবো। এরপরে আপেক্ষিক তাপের আমার বলবে একক কী? আপেক্ষিক তাপের একক মনে রাখতে হবে, আপেক্ষিক তাপের সিজিএস একক সেটা হলো ক্যালোরি, গ্রাম টু দি পাওয়ার -1, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। আর এসআই একক কী হবে? জুল, কেজি টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1। এরপরে আমরা চলে আসছি 2 নম্বর পয়েন্টে, মানে 2-এর দাগের 2। রাসায়নিক বিক্রিয়ার সময় অনুঘটকের গুঁড়ো কেন ব্যবহার করা হয়? মনে রাখতে হবে রাসায়নিক বিক্রিয়ার সময় অনুঘটককে গুঁড়ো ব্যবহার করার কারণ অনুঘটকের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, সুতরাং অনুঘটকের কার্যকারিতা বৃদ্ধি পায়। তাহলে গুঁড়ো যত ব্যবহার করব ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল বৃদ্ধি পেলে অনুঘটকের কার্যকারিতা বৃদ্ধি পাবে। এরপরে আসছি 3-এর প্রশ্নটা। 3-এ হলো H2S প্লাস Cl2, H2S প্লাস Cl2 প্লাস 2HCl প্লাস S, এই বিক্রিয়ার জারক কোনটা? জারক মনে রাখতে হবে সেটা হলো এই বিক্রিয়ায় দেখো Cl2 থেকে HCl উৎপন্ন হয়েছে, এটা বিজারণ। আর H2S থেকে S উৎপন্ন হচ্ছে, এটা জারণ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে Cl2
Cl2টা তাহলে কি হলো, এটা জারক। তাহলে এখানে Cl2 থেকে HCl হচ্ছে এটা বিজারণ, H2S থেকে S হয়েছে এটা জারণ। তাহলে Cl2টা কী হিসাবে কাজ করবে, জারক হিসাবে কাজ করবে। আমরা জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন গ্যাস মুক্ত হয়, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে O2 বা অক্সিজেন গ্যাস মুক্ত হয়। তারপরে গাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তার নাম হলো পেন্টোগ্রাফ, তার নাম কি, পেন্টোগ্রাফ, এটা মনে রাখবে। 3-1 প্রশ্নে চলে আসছি, ভালো করে দেখো। সেটা হলো হিমমিশ্র কাকে বলে, উদাহরণ দিতে বলছে। মনে রাখবে হিমমিশ্রের সংজ্ঞাটা খুব সুন্দরভাবে লেখা আছে, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। কেমন লাগছে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। হিমমিশ্র, যে মিশ্রণের সাহায্যে খুব কম উষ্ণতা সৃষ্টি করা হয় তাকে আমরা কি বলবো, হিমমিশ্র বলবো। যে মিশ্রণের সাহায্যে খুব কম উষ্ণতা সৃষ্টি করা হয় তাকে হিমমিশ্র বলে। উদাহরণ কি, 3 আয়তন বরফ এবং 1 আয়তন খাদ্য লবণ মিশিয়ে যে মিশ্রণ তৈরি করা হয় সেই মিশ্রণটা হিমমিশ্র হবে এবং এর তাপমাত্রা -23°C কিন্তু হয়ে যাবে। তাই লোহাম তাপমাত্রা সৃষ্টি হচ্ছে। 3-2 লোহাতে মরচে পড়ার প্রক্রিয়া জারণ বিজারণ উভয় ঘটে, বুঝিয়ে দিতে বলছে। দেখো সুন্দর করে লেখা আছে, তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে সব উত্তর কিন্তু পেয়ে যাবে। দেখো লোহাকে আর্দ্র বাতাসে ফেলে রাখলে লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে, একে মরচে বলবো। বিক্রিয়াটা হলো 4Fe + 3O2 + XH2O, এটা কি উৎপন্ন হবে, Fe2O3 আর XH2O। এইটার নাম হলো মরচে। এটার নাম হলো সোডিয়াম, এটা মরচের সংকেত। Fe2O3, XH2O, এটা মরচের সংকেত। এটাকে বলা হয় শোধক ফেরিক অক্সাইড। এটা মরচের সংকেত হয়ে গেল। তাহলে মরচে জারণ ঘটবে। প্রথমে এটি ফেরাস আয়ন, তাহলে প্রথমে ফেরাস Fe2+, এবং পরে আমরা ফেরিক আয়ন বলতে Fe3+ পরিণত হবে। অক্সিজেন গ্যাসের বিজারণ ঘটবে এবং জল উৎপন্ন হবে। এইভাবে লোহা মরচে পড়ে এবং লোহার ক্ষয় হয়। তাই লোহার মরচে পড়া এটি জারণ বিজারণ প্রক্রিয়া। ভালো করে দেখে নেবে, ভালো করে লিখে নেবে এবং পরীক্ষায় এরকমভাবে লিখবে, ফুল মার্কস তোমরা পাবে। 3 নম্বরটা, পারদ কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা কারণ দিতে বলছে। দেখো পারদ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। তাহলে পারদ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, কারণ পারদ জলীয় দ্রবণে বিয়োজিত হয় না। তাহলে পারদ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, পারদ জলীয় দ্রবণে বিয়োজিত হয় না, আয়ন উৎপন্ন করতে পারে না। তাহলে এই জন্যে পারদ কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। এরপরে আমরা চলে আসছি 4 মানে ভৌতবিজ্ঞান পোর্শানে, ভৌতিক সায়েন্স প্রশ্নের উত্তরগুলো করছি। আর লাস্ট যে দাগ সেটা হলো 4 চলে এসেছি। সেটা হলো 4-1, তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন, প্রতিস্থাপন বিক্রিয়া এবং তাপমোচী বিক্রিয়ার উদাহরণ দিতে বলছেন। দেখো তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তনের উদাহরণ হলো CaCO3 মানে ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর। একে আমরা উত্তপ্ত করছি। এটা বইয়ে অনেক সময় 1000°C দেওয়া আছে বা অনেক সময় বিভিন্ন বই 1100 দেওয়া আছে। তোমার টেক্সট বইয়ে দেখবে সেটা হলো 1000°C আছে বা বিভিন্ন রেফারেন্স বইয়ে 1100 আছে। আমি এটা 1100°C হিসাবে করছি। তোমরা যদি 1000°C করো তাও সমস্যা নেই। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে 1100°C তাপমাত্রায় উত্তপ্ত করলে পোড়াচুন এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। মাইনাস তাপ দেওয়ার অর্থ হলো তাপটা শোষিত হচ্ছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে 1100°C তাপমাত্রা উত্তপ্ত করলে পোড়াচুন এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণটা কি, দেখো সেটা দেওয়া আছে CuSO4 + Fe, এখানে কি হবে Cu + FeSO4। তাহলে এক্ষেত্রে এই যে CuSO4 এটা হলো CuSO4-এর যে Cuটা এটা হলো Fe দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তাহলে CuSO4-এর এই যে Cuটা Fe দ্বারা প্রতিস্থাপিত হয়ে FeSO4 উৎপন্ন করছে। তাহলে এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। 3 নম্বর যেটা হচ্ছে তাপমোচী।
তাপমোচী পরিবর্তনের উদাহরণ বলছে, সেটা পোড়াচুনকে যদি পোড়াচুনে যদি জল দেওয়া হয় তাহলে কলিচুন উৎপন্ন এবং তাপ উৎপন্ন হয়। তাহলে পোড়াচুন হলো CaO প্লাস H2O সমান CaOH হোল 2 প্লাস তাপ। তাহলে এখানে প্লাস তাপ বলতে তাপ উৎপন্ন হচ্ছে, আমরা লিখব এখানে। এরপরে দেখো একটা অথবার প্রশ্ন আছে, 2FeCl3 প্লাস SnCl2, এটা হলো FeCl2 প্লাস SnCl4, এই বিক্রিয়াটিতে জারণ বিজারণ ঘটে এই ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে বুঝিয়ে দিতে বলছে। দেখো FeCl3 থেকে FeCl2 উৎপন্ন হয়েছে, তাহলে FeCl3 থেকে FeCl2 উৎপন্ন হয়েছে, আর SnCl2 থেকে এটা SnCl4 উৎপন্ন হয়েছে। তাহলে FeCl3 থেকে FeCl2 উৎপন্ন হয়েছে, SnCl2 থেকে এটা SnCl4 উৎপন্ন হয়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা জারণ হয়েছে, আর এই বিক্রিয়াটা এখান থেকে যখন FeCl3 থেকে FeCl2 তৈরি হলো তখন বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দেখো এরকমভাবে পরীক্ষায় লিখবে, Fe3+ ইলেকট্রন গ্রহণ করছে, Fe3+ ইলেকট্রন গ্রহণ করে নিজে Fe2+ এটা বিজারিত হলো। তাহলে Fe3+ হলো জারক পদার্থ। তাহলে Fe3+ ইলেকট্রন গ্রহণ করলে একটা প্লাস ছিল, একটা কমে যাবে। তাহলে Fe3+ একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে Fe2+ বিজারিত হবে। তাহলে Fe3+ হলো জারক পদার্থ। Sn2+ এটা ইলেকট্রন বর্জন করছে, তাহলে ইলেকট্রন যদি বর্জন করে তাহলে ইলেকট্রন বর্জন করলে Sn4+ হয়ে যাবে। তাহলে Sn4+ কী হবে, জারিত হয়েছে। তাই আমরা বলতে পারি Sn2+ হলো বিজারক পদার্থ। তাহলে আমরা এখানে সিদ্ধান্ত অর্থাৎ আমি বলতে পারি যে জারণ বিজারণ একসঙ্গে ঘটছে। তাহলে Fe3+ ইলেকট্রন গ্রহণ করে Fe2+ বিজারিত হলো, তাহলে এখানে জারক হয়ে গেল Fe3+। Sn2+ ইলেকট্রন বর্জন করে Sn4+ হয়ে গেল, তাহলে এখানে কী হলো, জারণ প্রক্রিয়া সম্পন্ন হলো। তাহলে Sn2+ হলো বিজারক পদার্থ। তাহলে জারণ বিজারণ একসঙ্গে ঘটছে। 2 নম্বর প্রশ্নটা আছে, মৃদু এবং তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ উদাহরণ দিতে বলছে, গলিত NaCl তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড অ্যানোডে কোন কোন বিক্রিয়া সংঘটিত হতে লিখতে বলছে। দেখো মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থের উদাহরণ হলো অ্যাসিটিক অ্যাসিড, সংকেত হলো CH3COOH। তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থের উদাহরণ হলো অ্যাসিটিক অ্যাসিড বা CH3COOH। আর গাঢ় তড়িৎ বিশ্লেষক পদার্থের উদাহরণ হলো গাঢ় সালফিউরিক অ্যাসিড, তাকে বলে H2SO4। এরপরের যে প্রশ্নটা আছে সেটা হলো যে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কোন কোন বিক্রিয়া ঘটবে লিখতে বলছে। এটা আমরা মধ্যশিক্ষা পর্ষদে সলভ করলাম। মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্রে আমরা দেখলাম, সেটা হলো 4-এর দাগে 3-এর প্রশ্নটা। দেখো আবার ব্যাখ্যা করে দিচ্ছি, NaCl এটা হলো জলীয় দ্রবণে বিশ্লিষ্ট হয়ে গেল, NaCl জলীয় দ্রবণে বিশ্লিষ্ট হয়ে গেল Na+Cl- আয়নে। ক্যাথোডে Na+ একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে Na ধাতু উৎপন্ন হলো। অ্যানোডে Cl- এটা ইলেকট্রন এটা বর্জন করলো, Cl উৎপন্ন হলো। Cl+Cl এটা Cl2 গ্যাস উৎপন্ন হলো। তাহলে ক্যাথোডে এটা হলো Na ধাতু, আর অ্যানোডে Cl2 গ্যাস উৎপন্ন হলো। এরপরে বর্জ্যপাতের সময় তোমার কি কি করা উচিত বলে তুমি মনে করো? বাড়ি দরজা জানলা বন্ধ করে থাকা যানবাহনে আশ্রয় নেওয়া উচিত, আর ঘরের যাবতীয় ইলেকট্রিক সুইচ অফ করে রাখা উচিত, আর ঝড় বৃষ্টির সময় বিভিন্ন ফোন, বিশেষ করে ল্যান্ড ফোন সুইচ অফ করে রাখা উচিত। তারপরে আমরা চলে আসছি বর্জ্যপাতের সময় মেঘে ঘর্ষণে স্থির ত্বরী উৎপন্ন হয় কি? বর্জ্যপাতের সময় মেঘে ঘর্ষণে স্থির ত্বরী উৎপন্ন হয় না, কারণ দুটি ভিন্ন জাতীয় পদার্থের ঘর্ষণের ফলে স্থির ত্বরী উৎপন্ন হয়। তাহলে বর্জ্যপাতের সময় মেঘে ঘর্ষণে স্থির ত্বরী উৎপন্ন হয় না। স্থির ত্বরী উৎপন্ন হওয়ার জন্য দুটো ভিন্ন পদার্থ লাগে, তাই ওখানে উৎপন্ন হয় না, কারণ কেবলমাত্র দুটো ভিন্ন পদার্থের তৈরি বস্তুর মধ্যে সংঘর্ষে স্থির ত্বরী উৎপন্ন হয়।
চলে আসছি জীবনবিজ্ঞান পোর্শনে। দেখো জীবনবিজ্ঞান পোর্শনে আমরা চলে আসছি। ডেঙ্গি জ্বরে প্রদত্ত কোনটির সঙ্গে কমে যায়? অপশান এ লোহিত রক্তকণিকা, অপশান বি অনুচক্রিকা, অপশান সি শ্বেত রক্তকণিকা, অপশান ডি লিম্ফোসাইট। অবশ্যই অনুচক্রিকার সংখ্যা অতি দ্রুত কমে যায়, তাহলে অপশান বি হবে। কোনটি রবি ফসল? ধান, তুলা, গম, ভুট্টা? অবশ্যই গম হবে। চায়ে উপস্থিত গ্যাস রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে? অবশ্যই দেখে নেবে, সেটা হলো পলিফেনল। মানে চায়ের যে ভূমিকা, সেখানে পয়েন্ট আছে। চায়ে উপস্থিত পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়, রক্তচাপ কমায়, এটা ব্যবহার করা হয়। এপিয়ারি এপিয়ারি মানে মৌমাছি পালন করার পদ্ধতিকে। তাহলে মৌমাছি পালন করার জন্য প্রাকৃতিকভাবে বা কৃত্রিমভাবে যে জায়গার ব্যবস্থা করা হয় তাকে আমরা এপিয়ারি বা বাংলায় মধুমক্ষিশালা বলবো। জীবনবিজ্ঞানের 3-এর 1-এরটায় চলে আসছি। মিশ্র মাছ চাষের উপযোগিতা কী? মিশ্র মাছ চাষের উপযোগিতা কী বলতে বলছে। তো মিশ্র মাছ চাষে একটি প্রজাতি অন্য প্রজাতির দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। 1 নম্বর পয়েন্ট হলো মিশ্র মৎস্য চাষে একটি প্রজাতি অন্য প্রজাতি দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। প্রতিটি প্রজাতি সংশ্লিষ্ট পুকুরের বিভিন্ন স্তর থেকে খাদ্য গ্রহণ করে জীবন ধারণ করে, ফলে এখানে কোনো প্রতিযোগিতা নেই বললেই চলে। 1 নম্বর পয়েন্ট হলো মিশ্র মৎস্য চাষে একটি প্রজাতি অন্য প্রজাতির কোনো ক্ষতি করে না। প্রতিটি প্রজাতি বিভিন্ন পুকুরের বিভিন্ন জলস্তর থেকে খাদ্য সংগ্রহ করে জীবন ধারণ করে এবং পারস্পরিক প্রতিযোগিতার সম্ভাবনা নেই বললেই চলে, ফলে তাড়াতাড়ি মাছটা বৃদ্ধি পায়। আর 2 নম্বর পয়েন্ট হলো এক্ষেত্রে মাছের প্রজনন হার খুব বেশি হয়, তাই অল্প সময়ের মধ্যে উৎপাদন খুব বেশি ঘটে। তারপরে দেখো বলা আছে মুরগির একটি টেবিল বিটের উদাহরণ দিতে বলছে। মুরগির একটি টেবিল বিটের উদাহরণ কি? এটা আসিল। মুরগির টেবিল বিটের উদাহরণ কি? আমরা বলবো আসিল। এরপর দেখো চলে আসছি আজকে জীবনবিজ্ঞানের লাস্ট প্রশ্ন, বা এই বালুরঘাট হাই স্কুল যেটা 196 পেজ আছে তার লাস্ট প্রশ্ন। জৈব সার অজৈব সারের পার্থক্য এবং চাষের জমির একটি আগাছার নাম। প্রথম আসছি চাষের জমির একটি আগাছার নাম, সেটা মনে রাখবে চেনোপাডিয়াম। তাহলে চেনোপাডিয়াম হলো একটা আগাছার নাম। আর জৈব সার অজৈব সারের পার্থক্য দেখো সুন্দর করে লেখা আছে, ভালো করে পড়ে নেবে। জৈব সার অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীর মূত্র এবং গলিত দেহাবশেষ পচনের ফলে সৃষ্টি হয়। অজৈব সার লবণ জাতীয় পদার্থ থেকে সৃষ্টি হয়। জৈব সার কী হবে? পরিবেশ দূষণ ঘটায় না। আর অজৈব সার কী হবে? পরিবেশ দূষণ ঘটায়। আর জৈব সার এটা সস্তা, মানে প্রাকৃতিকভাবে তৈরি করা হয় তাই সস্তা। আর অজৈব সার ফ্যাক্টরিতে তৈরি করা হয় তাই এটা ব্যয়বহুল বা দামি। তোমরা ভালো করে খাতায় লিখে নেবে এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আবার বলছি, আজকে আমরা দুটো স্কুল একত্রে, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র এবং বালুরঘাট হাই স্কুল, এটা দুটো যে স্কুল আছে মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র এবং বালুরঘাট হাই স্কুল, সম্পূর্ণ কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ অল মাই ডিয়ার স্টুডেন্ট। সকল ছাত্রছাত্রীদের আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো করে ছুটি কাটাও, ভালো করে পড়াশোনা করো এবং পরীক্ষায় অত্যন্ত ভালো মার্কস পাও। থ্যাংক ইউ।